হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও আজকে নীল পুজোর দিন আমি করছি। ভিডিওটা তোমরা পাবে আগামীকাল, ঠিক আছে? কারণ আজকে আমি ভিডিও করতে পারলেও এডিট করার সময় পাবো না, কারণ আজ হচ্ছে নীল পুজো। তো সেই কারণে ভিডিও টাইম টু টাইম আমি করে রাখতে পেরেছি, কিন্তু এডিট করতে সময় পাবো না বা শরীরটা সেরকম দিচ্ছে না বলে তোমরা আগামীকাল ভিডিওগুলো ঠিক টাইম টু টাইম পরপর পেয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকুর জন্য তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো। ব্যাস, এবার চলে আসি কন্টেন্টে। দেখো, একটা ভিডিও আমরা অবশ্যই বেচুদি পেয়ে গেছি, সেটা কিনা একটা ব্লগিং ছিল। তো ভাবলাম আমরা কি দ্য এন্ড, নাটকের দ্য এন্ড, কিন্তু না, নাটক দ্য এন্ড হবে না, কারণ এখনও পয়সার দরকার, ঠিক আছে? পয়সার দরকার অবশ্য মানুষের সারা জীবন থাকে, সেটা কথা নয়, কিন্তু দরকার সেটা বোঝা যাচ্ছে। তাই বেচুদির সম্বন্ধে আমি অনেক কম জানি, কারণ ধীরে ধীরে জানছি। এই কন্টেন্টে কাজ এই প্রথম করছি না, সেই জন্য তার সম্বন্ধে জানা যেমন কম রয়েছে, তেমনি তার বাড়ি ঘর দৌড়, তার পরিবেশ, অনেক কিছু জানার রয়েছে। তো ধীরে ধীরে জানছি, ব্লগিং ফলো করলে ধীরে ধীরে সবটাই জানা যায়। ভাই বেচুদি কিন্তু বাড়িটা বেশ বানিয়েছে, তাই না? তোমরা একটু খেয়াল করে যারা দেখো রেগুলার তো জানোই। একতলা ছেড়ে দোতলা, দোতলা ছেড়ে তিনতলায়ও একটা ঘর বেশ দেখলাম। টাইলস ফাইলস বসানো, মার্বেল করা কিনা বুঝতে পারিনি, সেখানে অনেক কাঠের জিনিসপত্র ভরা রয়েছে। এক ঝলক দরজাটা খোলা ছিল, দেখা গেছে। যাই হোক, তার পরক্ষণেই দরজাটা বন্ধ করে রেখেছে। সোনা দিদি ভাইয়ের ভিডিও থেকে দেখেছি আর কি, ঠিক আছে? বেচুদির ভিডিওতে দেখায়নি। দেখো, বেচুদি কিন্তু আজকে ফার্স্টে ব্লগিং করেছে যেন কিছুই নেই, কিন্তু তারপরেই চলে এসছে ড্রামার সিচুয়েশন। তো ধীরে ধীরে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক কী হলো বা আমার কি মনে হলো, আমার অ্যাঙ্গেল দিয়ে ব্লগিংটা কি বোঝাতে চাইলো, ঠিক আছে? তো তারপরে তো আছে কমেন্ট সেকশন। তাদের তো একটা থেকে একটা কমেন্টস হচ্ছে এক্সে ওয়ার্কার এ। তো অবশ্যই কিছু কিছু কমেন্টসই তুলে ধরবো, কারণ যতটুক আমার মনে আছে, কারণ আমার হাতে কোনো সেকেন্ড মোবাইল নেই যে আমি দেখে বলতে পারবো, ঠিক আছে? যেটা সামনে আছে ওটার মধ্যেই আমার কি বলবো, স্মৃতিশক্তিকে জোর দিয়ে যতটা সম্ভব ততটুকু তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, একটা জিনিস আমি বলবো না এখানে, কিন্তু কমেন্টসে রয়েছে বস্তি কথাটা। তা বস্তি মানেই যে সবাই বাজে এটা আমি বলছি না, বা কমেন্টসে যিনি বলেছেন তিনিও বলছেন না, কিন্তু এটাই আমরা সাধারণভাবে একটা ধারণা করে নিই যে বস্তি মানেই সেখানে লোকজন ঝগড়াঝাটি করে। এরকম একটা মানে কি বলবো, ধারণা আছে সাধারণ মানুষের মধ্যে, যে বস্তিতে যারা থাকে তারা মিলেমিশে থাকতে পারে না, তারা জল নিয়ে ঝগড়া করে, তারা টয়লেট নিয়ে ঝগড়া করে, তারা রেশন নিয়ে ঝগড়া করে, তারা মানে পাশাপাশি থাকতে গিয়ে যা খুশি তাই নিয়ে ঝগড়া করে, মানে অল টাইম জোরে জোরে কথা বলে, ঝগড়া করে, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা ধারণা সবার মনেই আছে। এবার অরিজিনালিটা কি সেটা তো যারা এইসব ব্যাপারটা দেখেছে তারাই বলতে পারবে, কিন্তু যেটুকু আমাদের মধ্যে চল আছে সেটুকুই বলছি। তো যদি একটা কমেন্টস আমি অবশ্য করেই আমার থাম্বনেলে দিয়ে দেবো, যেখানে বলা আছে যে কেউ একজন লিখেছে তোমরা বস্তি বাড়ির মতো ঝগড়াঝাটি করছো। তাদের বাড়ির পাশে নাকি কোনো বস্তি রয়েছে, তারা সকাল থেকে তাদের ঘুম ভাঙে ওই বস্তির ঝগড়া শুনে, এবং হয়তো রাতেও তারা ঘুমাতে যায় ওই বস্তির ঝগড়া শুনে, এরকম একটা কিছু সে বলেছে। অর্থাৎ সেখানে সারাক্ষণই চেঁচামেচি, হই হট্টগোল এইসব হতে থাকে, ঠিক আছে? অর্থাৎ যেগুলো ভদ্র বাড়িতে ভদ্র ফ্যামিলিতে হওয়া সম্ভব নয়, সেরকম সাধারণত আমরা সেটাই ধরবো না। যারা ভদ্র, যারা শিক্ষিত, তারা মোটেও এরকম ধরনের ঝগড়া অশান্তি পছন্দ করবে না, তাই না? তবুও কিন্তু হয়, অনেক সংসারেই হয়। যাই হোক, এইরকম না হলেও হয়। হ্যাঁ, এইরকম হয় না, যেটা দেখলাম সেরকম হয় না। যাই হোক, তো সেই কমেন্টসটা আমি অবশ্য করেই তুলে দেবো থাম্বনেলে, যাতে আমি যে বলছি সেটা বলাটা সঙ্গে ট্যালি করে, ঠিক আছে? সত্যিকারে আমি যদি যখন দেখলাম এই ঝগড়া ঝামেলাটা তো হলো, তো অ্যাকচুয়ালি আমার মাছের বাজার বলেই মনে হলো, এটা কি হচ্ছে, এটা কি দেখছি, এটা কি হওয়া সম্ভব? আচ্ছা, সেসব কথা সরিয়ে আগে চলে আসি কি ঘটলো। তো প্রথমে তো আমাদের বেচু দিদি তিনতলার টঙে উঠে গাছ বাগান দেখাতে ব্যস্ত হয়ে গেল। তারপর পারিপার্শ্বিক সৌন্দর্যটা বোঝাবার চেষ্টা করলো। অর্থাৎ বলতে পারো একটা শান্তিপূর্ণ অবস্থা থেকে একটা ঝামেলাপূর্ণ অবস্থার মধ্যে আমাদের নিয়ে গেল, ঠিক আছে? মানে প্রথমে শান্তির জল দিল, দেন ঝামেলার মুহূর্ত আমাদের প্রেজেন্ট করলো। তো সেটা কিভাবে হলো? কারণ বেচু দিদি রান্না করতে এসেছে ছাদের রান্নাঘর, যেটা টেম্পোরারি মাটির উনুন দেওয়া রান্নাঘর, ঠিক আছে? হ্যাঁ, মানে কন্টেন্টের খাতিরে বানানো হয়েছে, যেখানে রান্নাবান্না দেখানো হবে, শখের রান্নাঘর। তো সেখানে রান্না করতে হলো, তার কারণ কি? তার গ্যাস ফুরিয়ে গেছে। আচ্ছা, রান্না তো হচ্ছে না বেশ কয়েকদিন ধরে এদের কথা মতো, তাহলে গ্যাস ফুরিয়ে গেল, ঠিক আছে? ভাত বসাতে গেল আর গ্যাস ফুরিয়ে গেল, ঠিক আছে? আমি ধরে নিলাম হতে পারে, এটা অচানক হতেই পারে, এটা কোনো অসম্ভব ঘটনা নয়। কিন্তু কথাটা হচ্ছে, যার বাড়ির এই কন্ডিশন, যার ওয়েল ডেকোরেটেড বাড়ি, ঠিক আছে, হ্যাঁ, পয়সার অভাব নেই, অবভিয়াসলি নেই, তার একটা সিলিন্ডার, ওয়ান সিলিন্ডার, ডাবল সিলিন্ডার নেই। এটা না ভীষণভাবে এই প্রশ্নটা আমাকে নাড়া দিয়েছে, যে একটা সিলিন্ডার ফুরিয়ে যেতেই পারে, কিন্তু হাতের পাঁচ আরেকটা সিলিন্ডার কোথায় কোথায়, তাই না? আবার আজকাল তো বাড়িতে অনেক বাড়িতেই ইন্ডাকশনের ব্যবহার আছে, ঠিক আছে? যাদের বাড়িতে মাইক্রো ওভেন আছে, যাদের বাড়িতে আদার্স অ্যামিনিটিস আছে, তাদের বাড়িতে একটা ইন্ডাকশন থাকবে না? যাই হোক, নাও থাকতে পারে, ছেড়ে দিলাম, কিন্তু ডাবল সিলিন্ডার নেই কেন?
এই প্রশ্নটা আমাকে খুব নাড়া দিয়েছে, মানে আমার মনের প্রশ্ন। এখন কমেন্টস বক্সে কেউ এটা করেনি, যাই হোক সেটা হয়তো তাদের মনে হয়নি, হতেও পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে বেচু দিদির ডাবল সিলিন্ডার নেই, তাই তো? হয় বুক করা নেই, হয় পয়সার অনটন, যে একটা সিলিন্ডার অলরেডি ফাঁকা হয়ে রয়েছে, আবার একটা সিলিন্ডার ফাঁকা হলো, এরমও হতে পারে। এরমও হয়তো এরপরে বাহানাবাজি শুনতে হতে পারে যে আমি সিলিন্ডার বুক করতেই ভুলে গেছিলাম, হতেই পারে, ঠিক আছে। যাই হোক, তো সেখান থেকে চলে এলো মাটির উনুনে রান্না করতে, কি না সেদ্ধ ভাত করবো, যেটার গল্প আগের দিন শুনেছিলাম। ভাত বসিয়ে দিয়েছি একটা কালো হাঁড়িতে, যেটা যেই কালো হাঁড়ি নিয়ে শাশুড়ি একদিন চাল দেওয়া নিয়ে ছুঁড়ে ফেলে দিল, যদিও খাটের রাখলো সেটা কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই কালো হাঁড়িতে ভাত বসেছে, তার মানে বোঝা গেল ওটা হলো ওপরের মাটির উনুনের রান্না করার আনুন, মানে যেখানে কাঠে রান্না করা হয় বলে হয়তো কালি পড়ে, সেই জন্য ওই উনুন ওই হাঁড়িটাই সেখানে বরাদ্দ। সেই হাঁড়িটা আমরা কি দেখলাম না, আমরা উনুন জ্বালাতে দেখলাম না, হাঁড়িতে চাল নিতে দেখলাম, কিন্তু আমরা কি দেখলাম যে বেচুদি এক হাঁড়ি জল সহ, নিশ্চয়ই জল ছাড়া তো বসাবে না, নাহলে হাঁড়িটা কি ফুটছিল, তাই না, ধোঁয়া বেরোচ্ছিল। তো অবভিয়াসলি সেখানে জল দেওয়া ছিল, এখন চাল দেওয়া ছিল কিনা বলতে পারবো না, কারণ কথা বিশ্বাস করা আজকাল কিন্তু খুব টাফ। যদিও বেচুদি বলেছে সে চাল বসিয়েছে, মানে ভাত হওয়ার জন্য চাল আর জল গ্যাসে বসিয়েছে। যাই হোক, আমরা কিন্তু চাল দিতে দেখিনি, আমরা দেখিনি হাঁড়ি অলরেডি গ্যাসে, সরি গ্যাস নয় উনুনে বসানো ছিল, উনুন জ্বালাতেও দেখিনি, কিন্তু উনুন জ্বলছিল, সেটা ঠিক আছে। কিন্তু হাঁড়িতে জলে চাল ছিল কিনা সেটা আমরা স্যাঙ্গুইন নই, শুধু যদি কথায় বিশ্বাস করতে হয় তাহলে সে বিষয় আলাদা। এইবার কি হলো, বেচুদি এক ঝুড়ি আলু দেখালো যে ওই আলুটা এবার ভাতে দেবে, কারণ ভাত আর আলু সিদ্ধ হবে, ঠিক আছে। এরপরে একটাই তো উনুন, অর্থাৎ একটাই তো মুখ, কাজেই ভাত হবে, তারপরে ঠিক করবে ডিম হবে কি হবে না, ঠিক আছে। তা আমি বলি তুমি ভাতে চাল দিয়েছো, এই হাঁড়িতে জল দিয়েছো, তাতে চাল দিয়েছো, মুখে বলেছো, তো আলু তো আমাদের সামনেই ধুয়ে দিলে, তাহলে তোমার তো গ্যাস নেই, ঠিক আছে, তা ওখানে উনুনেই সিদ্ধ করতে হবে, যেখানে একটার পর একটা তোমার কাজ করার কথা, অর্থাৎ ভাত হবে, তারপর ডিম হবে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে তুমি ডিমটাও কেন ওই হাঁড়ির জলে দিয়ে দিলে না? আমরা কিন্তু করি যদি ডিম সিদ্ধ খাওয়ার থাকে না, তাহলে কিন্তু এই ভালো করে ধুয়ে আলু ডিম সবই ভাতের জলে দিয়ে দিই, হাঁড়ির জলে আর কি, ভাতের জলে নয় সরি, হাঁড়ির জলে দিয়ে দিই চাল সহ, এরমভাবে দিই কিন্তু, ঠিক আছে। তো সেটা তো দিতে দেখলাম না কেন? এই প্রশ্নটা আমার মনে আসলো, কিছু করার নেই, কারণ এরা করছে এক একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, কিন্তু তার মধ্যে অনেক ফাঁক থেকে যাচ্ছে, সেই ফাঁকগুলো আমি ধরার জন্য আসছি, ঠিক আছে। এইবার পরবর্তী ক্ষেত্রেই বুঝতে পারলাম কারোর গলার স্বর, অতএব সেই ছোট ননদ সোনা দিদি চলে এলো, এসে কি করলো, কেন ভাত বসিয়েছো বলতে বলতে ভাতের হাঁড়ির ঢাকাটা ফেলে দিল, ভাতের হাঁড়িটা কিন্তু ফেললো না। যদি ফেলতো তাহলে কিন্তু একটু মজা হতো, কি হতো, কারণ ভেতরে যদি আলু ছিল আমরা দেখেছি, চাল ছিল বলেছে, কাজে ওই চাল মাল সবই মেঝেতে গড়াগড়ি খেত, সেটা আমরা দেখতে পেতাম, কিন্তু সেটা দেখতে পেলাম না, ঠিক আছে। শুধু ঢাকাটা ফেলে দিল, ঢাকাটা ফেলে দিয়ে কি করলো, আমি তো বললাম ঢাকা ফেলে দিয়ে কি হবে, ঢাকা তো 2 মিনিট পর ফেলেই দেবে যখন জল ফুটে যাবে, ঢাকা শুদ্ধ তো সব হবে না, তাহলে তো ভাত উতলে পড়বে। তো ঢাকা ফেলে দিয়ে কি উপকার হবে, যেটা হলো সেটা হলো এক বালতি জল এনে ওখানে ঢেলে দিল, তা লাভ কি? যদি ওই হাঁড়িতে চালই না থাকে, শুধু আলু থাকে, আমি ধরে নিলাম তাতে জল ঢাললাম কি ঢাললাম না, আরও এক বালতি জল ঢেলে দিলাম, তাতে কি এসে গেল, উনুনটা নিভে যেতেও পারতো, কিন্তু উনুনটা নেভেনি, জলটা এমনভাবেই ঢালা হয়েছে, উনুনটা কিন্তু নেভেনি, কারণ উনুনের আগুন জ্বলছিল, একটু জল পড়লে যেরকম ছ্যাত করে ওঠে সেটা হয়েছিল, প্লাস তোমার ধোয়া উঠছিল হাঁড়ি থেকে, একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে, পরে ওই বালতিটা ছুঁড়ে ফেলে দেওয়া হলো, এটা হলো সিচুয়েশন। কিন্তু ব্যাপারটা হলো আমরা ওই সোনা দিদির ভিডিওতে দেখলাম উনি যখন সিঁড়ি দিয়ে ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলতে বলতে ছাদে উঠছিলেন, এইবার আমি দেখে নেব, ভাত রান্না করা দেখে নেব, এরকম একটা বলতে বলতে ওনার কিন্তু হাত পা খালি ছিল, অর্থাৎ হাতে কোনো বালতি ছিল না। তাহলে উনি ওই স্টিলের বালতিটা জোগাড় করলেন কোথা থেকে? ওটা রান্নাঘরে ছিল না, রান্নাঘরে তো একটা প্লাস্টিকের বালতি ছিল, তাহলে ওই স্টিলের বালতিটা জোগাড় হলো কোথা থেকে? তাহলে কি ওই নাটকের জন্য আগে থেকে এক বালতি জল কি বালতি কোথাও সরানো ছিল, যে এই সিচুয়েশনটা এই সময় হবে এইরকম বলে? থাকে না নাটক করার আগে সব রকম তোমার জিনিস গোছানো থাকে সাইডে, যেগুলো প্রপ হিসেবে ইউজ হয়, তো বালতিটা এখানে আমরা প্রপ বলেই ধরে নেবো, তাই না? তো সেটা আনলো, এনে জলটা দিল আর ফেলে দিল, এবং বালতিটা কোনো বাথরুমের বালতি না, ভালো বালতি, স্টিলের বালতি, বোঝাই গেল, তাতে যে জলটাও ঢাললো তাতেও কোনো নোংরা জল নয়, সেটাও বোঝা গেল, কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে সে জল কী ঢাললো না ঢাললো সেটা কথা না, কথাটা হলো জল ঢেলে কী কাজটা হলো, কি এইটা করে কি উদ্ধার হলো, সেটা আমি ঠিক বুঝতেই পারলাম না, ঠিক আছে। যদি তোমরা বুঝে থাকো তো বলবে। তো অনেকে কমেন্টসে বলেছে এ তো মানে ড্রামা হতে হতে একটা নোংরামো পর্যায়ে চলে এসছে, অর্থাৎ ড্রামা দেখাচ্ছিল তো ঠিক আছে, এখন যেটা দেখানো চলছে সেটা হচ্ছে টোটাল নোংরামো,
অর্থাৎ ওয়াইটিতে যদি এগুলো দেখানো চলে বা এইভাবেই চলতে থাকে তাহলে পরিবেশটা দূষিত হয়ে যাবে। কাজেই এদের এই নোংরামো ইমিডিয়েট বন্ধ করানো উচিত, বন্ধ করা উচিত বলা হচ্ছে না, কারণ এরা কানেই দিচ্ছে না কথাটা। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি, কারণ আমরা জানি ওয়াইটিতে অনেক আইন আদালত বসে না, বিশেষ করে এদের লিগাল টিম, বিশেষ করে বেচুর লিগাল টিম, এরকম অনেক লিগাল টিমের মেম্বার্স আছে না, তো তারা এখন কি করছে এগুলো দেখছে না, তো এগুলো দেখে তারা এবার মিটিং মিছিল করুক এবং সবাই সদল বলে আছে এদের প্রিয়জন, তারা অ্যাড্রেস ফ্যাড্রেস জানে, সদল বলে এদের বাড়িতে গিয়ে হাজির হোক এবং মীমাংসা করুক। একটা বাড়ির ঝামেলা চলছে যেটা কিনা ওয়াইটিতে দেখিয়ে পরিবেশ দূষণ করছে, কিছু কিছু বউয়ের মাথা হয়তো খারাপ হয়ে যাবে এদের দেখে, যে বাড়িতে ননদ আসতে দেবো না, শাশুড়িকে খেতে দেবো না, ইত্যাদি ইত্যাদি, তারা শিক্ষা পাবে। তখন কি হবে, তখন অনেক সংসারে তো এই ঝামেলা জঞ্জাটগুলো ঢুকে যাবে। কাজে তারা এখন সমাজ শুধরানোমূলক কাজগুলো করছে না কেন, এটা কিন্তু আমার একটা সোচ্চারমূলক দাবি। আমি ওয়াইটির দর্শকদের কাছে জানাচ্ছি যে তারা গিয়ে এই সব ক্রিয়েটার যারা কিনা আইন আদালতমূলক কাজ করেন, বিভিন্ন রকম আইনের বিষয় নিয়ে লাইভ করেন, তো তাদের চ্যানেলে গিয়ে, যাদের যাদের চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে কমেন্টস করে জানাও যে এই চ্যানেলে এই রকম নোংরামো দেখানো হচ্ছে, এই যে দুটো চ্যানেল, তো এই দুটো চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নাও, ঠিক আছে? কারণ তারা তো অনেক রকম সমাজ শুধরানোমূলক কাজ করার জন্য ইন্টারেস্টেড, তো সেই জন্য বলা হচ্ছে, ঠিক আছে? তো এইবার চলে আসি আরেকটা জিনিসে, যেটা হচ্ছে দেখো আজকে বেচু দিদি কিন্তু হাতে ক্যামেরা নিয়ে ছিল না, কারণ ওই যে বালতির জল ছুলবে, কাজে সে যদি ক্যামেরা নিয়ে বসে থাকতো তো তার দিকে বালতির জল ছুললে তার মোবাইলটা জলে ভিজে যেত। তার জন্য সে কি করেছে, সে এখন ওই ট্রাইপড, যেটা কিনা আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এরকম হাতে করে ঝগড়ার ভিডিও তোলাটা ঠিক মানে তোমার ন্যাচারাল মনে হচ্ছে না। এটাকে আরও বাস্তবায়িত করতে গেলে তোমাকে ক্যামেরাটাকে কোথাও রাখতে হবে, কারোর হাতে দিতে হবে। তো এখানে তো কারোর হাতে বেচুদি দেবে না, কারণ তার মেয়ে স্কুলে, ঠিক আছে, এবং তার বর পারবে না, সেই ক্ষেত্রে ট্রাইপড ভরসা, ট্রাইপডে ক্যামেরাটা ছিল। তো আমার এখানে সোনা দিদিকে একটাই বলার উদ্দেশ্য, তুমি ওই ভাতের জলে ক্যামেরাটা কেন ফেললে? একবেলার ওর ভাত খেতে না পেলে কি হবে? তার থেকে সব থেকে বড় ক্ষতিটা তো হতে পারতো যদি ওই এক বালতি জল না ঢেলে ওই যে ক্যামেরাটা ট্রাইপডে রাখা ছিল সেই মোবাইলটা নিয়ে এসে জলের মধ্যে ফেলে দিতে, একদম ওই এক বালতি জলের মধ্যে ওই মোবাইলটা নিয়ে এসে ফেলে দিতে, কারণ মোবাইলটা তো ট্রাইপডে ছিল আর বেচুদি তো অনেক দূরে ছিল। কাজে এই কাজটা যদি তুমি করতে পারতে, অরিজিনালি ওর ভাত খাওয়াতে তুমি বাধা দিতে পারতে, অর্থাৎ ভাত খেতে গেলে যে উপার্জন করতে হবে, অর্থাৎ পেটের ভাত জোগানোর ব্যাপারে তুমি একটা বাধা সৃষ্টি করতে পারতে। নে তোর ব্লগিংই করতে দেবো না, তাহলে তুই কোথা থেকে রোজগার করবি, আর কোথা থেকেই বা তুই চাল কিনতে পারবি, আর কোথা থেকেই সেই চাল দিয়ে তোর গ্যাস থাকলেও তুই বসে ফোটাতে পারবি। কাজে তোর পয়সাই যদি না থাকে তাহলে তুই গ্যাস কিনবি কোথা থেকে, বাজার করবি কোথা থেকে, খাওয়ার কথা তো দূরের কথা, জোগাড়ই করতে পারবি না, তাহলে করবি কোত্থেকে? তাহলে এই ব্যাপারটাই সোনা দিদি তুমি খেয়াল করো। তোমার যদি প্রকৃত ক্ষতি করার ইচ্ছা থাকে তো এইভাবে করো, শুধু শুধু উনুনে জল দিচ্ছ কেন, ঠিক আছে? আর ওই বেচু দিদিকেই বলছি, যদি নিজের ননদকে টাইট দেওয়ার ইচ্ছা থাকে তো অবভিয়াসলি আমাদের ওয়াইটি ফিল্ডে তোমার টিম রয়েছে, বাবা দুজন সেরা সেরা লোক রয়েছে যারা কিনা বিভিন্ন কোর্টে তারা ব্যবস্থা করতে পারে, এনআরআই কত রকম লোক রয়েছে, তো তাদের সঙ্গে যোগাযোগ করো, অথবা অত দূরেও যেতে হবে না, আমাদের বেচুর সঙ্গে যোগাযোগ করো। তার যে বেচুর সঙ্গে যেতে হবে, বেচু কারোর সঙ্গে যোগাযোগ করে না অত, তোমার কাছের লোকজন আছে না, ওই যে দীপ্তিদি, তারপর ওই যে রিম্পা, ওদের সঙ্গে যোগাযোগ করো, করে তাদের কাছের যে দিদি আছে, লিগাল টিম মেম্বার আছে, হেড, তার সাথে যোগাযোগ করো, নিশ্চয়ই তোমার এই ননদকে টাইট দিতে পারবে, নিশ্চয়ই, কারণ সে এমন ব্যবস্থা করতে পারবে যে সে পরিকি মরি করে তার ব্যাগ ফেলে শ্বশুরবাড়িতে ফিরে যাবে। এইটুকু আস্থা আমরা দিতেই পারি, কারণ সে যা করছে বিভিন্নভাবে, বিশেষ করে এই যে তোমার রিতম, রিমি, এদের জন্য করেছে, সেক্ষেত্রে তোমার জন্য যে করবে এটা কিন্তু একেবারে আমরা নিশ্চিত। তো কেন তুমি এত ঝামেলায় যাচ্ছ? তোমার এই কাছের লোকজন দীপ্তিদি, রিম্পা, এদের সঙ্গে যোগাযোগ করছো না কেন? করছো, ফোন আলাপ আছে, এইটার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, সেটা আছে, কিন্তু তুমি রিকোয়েস্ট হয়তো করছো না, তারা হয়তো বলছে কিন্তু তুমি রিকোয়েস্ট করছো না, বা তারা হয়তো জানে এটা ড্রামা, সেই জন্য তারা নিজেরাও যোগাযোগ করছে না, হতে পারে, তাই না? কাজে এই কিছু কিছু জায়গায় সন্দেহ এমনভাবে দানা বাঁধছে না, কাজে এটাকে ড্রামা না বলে এবার নোংরামি আখ্যা দিতে হচ্ছে। তো আমরা পরে দিচ্ছি, দর্শক আগে দিচ্ছে কমেন্টস বক্সে, যে এরা জাস্ট নোংরামো করছে, এবং নোংরামো করে যে টাকা রোজগার করছে সেটা দিয়ে হয়তো দেখো দুদিন পর ওই তিনতলা আঁকাবে। তিনতলায় একটা ঘর করেছে না, ঘরটা এখনো ডেকোরেট হয়নি, আমি দেখলাম সেখানে কতগুলো ভাঙা কাঠের টুকরো পড়ে
বড় বড় টুকরো মানে ভেবো না বেশ লম্বা লম্বা কতগুলো স্লাইড পড়ে, মানে অর্থাৎ ওখানে ওপরের ঘরে কাঠের কাজকর্ম হচ্ছে, অর্থাৎ ওই ঘরটা তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। সেটা কেন হচ্ছে বলতে পারবো না। সেটা যদি বেচুদি তার ননদের উদ্দেশ্যে করে থাকে যে হয়তো ছাদের ঘরে ননদকে থাকবে, ননদ ওই ঘরে থেকে ছাদের রান্নাঘরে খাবে, সেটা আলাদা কথা। কারণ আমার মনে হলো ওই ঘরটা হয়তো ননদের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে, হতেও পারে কিন্তু। যাই হোক, তা এই ব্লগিংটা ব্যাপারে আমার এটুকুই বলার ছিল, বেশি কিছু বলবো না। নেক্সট ভিডিওতে আরও কিছু দেখালে আরও কিছু বলবো। তো এখানে একটা কথা বলবো, আমার সোমাদিকে তোমরা সবাই চেনো, তো সোমাদিকে নিয়ে দুটো আমি শর্টস করেছি। তো সেই সোমাদির সঙ্গেও এই বেচুদির ভালো যোগাযোগ ছিল এক সময়, সবাই জানো। এবং পরে যে গণ্ডগোল হয়েছে সেটাও তোমরা অনেকেই জানো। সেই গণ্ডগোল নিয়ে সোমাদি নিজের মুখ নিজে খুলেছে তার ভিডিওতে, সেই ভিডিওতে আমি গেছিলাম, তো গিয়ে আমি পুরো ব্যাপারটা জানলাম। দেখো আমি নতুন তো, কাজে এইসব ব্যাপার আমার জানা ছিল না, তো অনেক কিছু জানলাম, অনেক কিছু। সেই কলকাতা ক্যানভাস থেকে শুরু করে সোমাদির হিস্ট্রি থেকে শুরু করে বেচুদির হিস্ট্রি থেকে শুরু করে বেচুদির অ্যাকচুয়াল ক্যারেক্টার টোটালি একদম চোখের সামনে ভেসে উঠলো। যাই হোক, অনেক কিছু ক্লিয়ার হলো, এইভাবেই হয়তো অনেক গভীরে যাবো ধীরে ধীরে। তো সেই যেতে যেতে বুঝলাম যে সোমাদি এতটাই এদের পাশে দাঁড়িয়েছিল এক সময়, কিছু কিছু জানি আমি, যেহেতু সুতপার এগেনস্টে গিয়ে সোমাদি অনেক ঝগড়া করেছিল এদের ভালো রাখার জন্য, যেহেতু এদেরকে সুতপা অনেক মানে অদেখা সিচুয়েশন নিয়ে কথাবার্তা বলেছিল, সেই জিনিসগুলো আলাদা ছেড়ে দাও, তার জন্য সুতপা অনেক কেসও খেয়েছে, সেটা মানে এরাও দিয়েছে ও খেয়েছে, এরকম ব্যাপার, মানে টিট ফর ট্যাট হয়ে গেছে আর কি। সেটা কথা না, কথাটা হচ্ছে যারা এদের জন্য লড়াই করেছিল তাদের মধ্যে একজন ছিল সোমাদি। তো সেই সোমাদি যখন বিপদে পড়েছিল, মানে সোমাদি কিছু কাজের জন্য এদের হেল্প চেয়ে অনেকবার ফোন মেসেজ এসব করাতেও এরা এদের সঙ্গে সোমাদির সঙ্গে যোগাযোগ করেনি। তার একটা শর্টস আমি ছেড়েছি, তোমরা দেখে নেবে, কারণ সোমাদি নিজের মুখে সেটা বলেছে। তো সেই শর্টসটাই আমি ছেড়েছি। আমি বাধ্য হয়েছি ছাড়তে, কারণ কারোর ক্যারেক্টার বোঝানোর জন্য কারোর মুখের কথাটা দরকার হয়, ঠিক আছে। কারণ সত্যিকারের মানুষ মুখে অত ভেজা বিড়াল হয়ে বসে থাকলেই যে তার চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে তা তো নয়। এইবার তার সংসারে কে কী বলছে, তারা কার কথায় কী বলছে সেটা কথা না, এবার সে যাদের সঙ্গে মিশেছে তারা কিন্তু অ্যাকচুয়াল বলতে পারবে এর ক্যারেক্টারটা কী। অর্থাৎ আমি যেটুকু বুঝলাম, এর ক্যারেক্টারটা হচ্ছে নিজের দরকারে সবাইকে ইউজ করে, এবার নিজের দরকার ফুরিয়ে গেলে তাদের দরকারে সে পাশে তখনই থাকে যখন কিনা নিজের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। অর্থাৎ নিজেকে বাঁচিয়ে সবটা করতে চায়, অর্থাৎ আত্মকেন্দ্রিক, পুরোটাই আত্মকেন্দ্রিক, আমি এবং আমার লোকজন, এই হচ্ছে এর সারাউন্ডিংস। এইবার এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা লড়াই করছে তাদেরকেই ইউজ করেছে। আর অ্যাকচুয়ালি অনেকেই জানে বা বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের ইউজ হয়। এবার সবাই হয় কি হয় না সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে, কে বলবে, কে থাকবে না, বা কার কথায় কে চলবে সেটা তার উপর ডিপেন্ড করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউজ হতে চাইলে তবেই কিন্তু মানুষ ইউজ করে, ঠিক আছে। তো এটুকুই। তবে কন্ট্রোভার্সি করতে করতে অনেক সময় অনেকের কাছাকাছি হয়ে যায় মানুষ, তার থেকে যেরকম ভালোবাসাও পাওয়া যায় তার থেকে সেরকম আঘাতও আসে, অর্থাৎ ভাইস ভার্সা, দুটোই আসতে পারে। কাজে আমাদের সেইভাবেই মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। এমন নয় যে আমরা ভালোবাসাটাই পাচ্ছি, এবার সেই ভালোবাসার মানুষের কাছ থেকে যে কোনো আঘাত পাবো না, এইটা ভাবলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু নিজেরাই ভেঙে পড়বো, যেটা সোমাদি ভেঙে পড়েছিল, এখন অনেকটা রিকভারি করে গেছে। আমি সোমাদিকে নিয়ে বলছি তার কারণ, সোমাদি আমার খুব সফট কর্নারের একজন, কারণ আমার ওয়াইটির ফিল্ডে সোমাদি এমনই একজন ব্যক্তিত্ব যিনি কিনা প্রথম আমাকে সাপোর্ট করেছিল, একদম প্রথম। আমার যখন সাবস্ক্রাইবার দুটো ছিল, দুই ছিল, একদম 1-2, সেই সোমাদি ছিল 3 নম্বর সাবস্ক্রাইবার। তো সেই জায়গা থেকে ওনার উপর আমার একটা সফট কর্নার আছে, যদিও এখন আমাদের ফিল্ড আলাদা, দুজনে আলাদা আলাদা ফিল্ডে কাজ করি, অর্থাৎ কন্ট্রোভার্সি আলাদা, সাপোর্টার আলাদা হয়ে গেছে, সেটা কথা না। কথাটা হচ্ছে কি বলতো, সম্মান, রেসপেক্ট, এটা না জীবনেও যাবে না। তার জন্য কেউ কারোর ফিল্ডে আমরা যাই না, বা আমার তো এমনি আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথা বলতে চাই না, যদি খুব প্রয়োজন না হয়, খুব নোংরামি না হয়। তা সোমাদির তো সেই জায়গায় অন্য জিনিস, সে করবে নোংরামো, এটা তো আমি ভাবতেই পারি না। তো সেই জায়গা থেকে ওনার পথ আলাদা, আমার পথ আলাদা, কিন্তু রেসপেক্ট সেটা জীবনেও হারানোর নয়। তো সেটা আমার মনেই আছে, মনেই থাক। কিন্তু কিছু জিনিস আজকে পরিষ্কার হয়ে গেল, সেই জায়গা থেকে ওনার প্রসঙ্গ উত্থাপন হলো, যেটা আমি এই ভিডিওর মারফত তোমাদের সামনেও খানিকটা রাখলাম। খুব বড় করে রাখতে পারলাম না, কারণ জানার এখনও অনেক কিছু বাকি আছে, কাজেই অল্প জেনে বেশি বলার ধৃষ্টতা আমি করব না। তো এটুকুই তোমাদের সামনে আনলাম। নেক্সট ভিডিওতে আবার আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের মূল্যবান মতামত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নীল ষষ্ঠীর শুভেচ্ছা নিও সবাই, যদিও গতকাল হয়ে গেছে, কিন্তু আজকে জানাচ্ছি। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।